মানুষের পৌষ্টিক তন্ত্রের চিহ্নিত চিত্র আঁকো। পৌষ্টিক তন্ত্রটা কি? যে তন্ত্রের কার্যকারিতার জন্য, যে তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির কার্যকারিতার ফলে পরিবেশ থেকে গৃহীত খাদ্যবস্তু পাচিত হয়, পাচিত হয়ে খাদ্যের সারাংশে পরিণত হয়, পাচিত খাদ্যের সারাংশ শোষিত হয়, তারপরে অপাচ্য অংশ মলরূপে দেহ থেকে বেরিয়ে যায়। সেই তন্ত্রটাই হচ্ছে পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রটা দুটো অংশ নিয়ে গঠিত, একটা পৌষ্টিক গ্রন্থি আর একটা পৌষ্টিক নালী। পৌষ্টিক তন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত। পৌষ্টিক তন্ত্র যেটা বলতে যাচ্ছি আমরা, পৌষ্টিক পৌষ্টিক তন্ত্র, এটা দুটো অংশ আছে। কি দুটো অংশ? একটা পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি, আর একটা কি পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। পৌষ্টিক গ্রন্থি যে গ্রন্থিগুলো থেকে পাচক রস খরিত হয়, খাদ্য পরিপাককারী রস খরিত হয়, সেটা যে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি আছে? লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি, এটা কোথায় আছে? এটা মুখ বিবরে, বিবরে মুখের ভিতরে আছে, লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি আবার তিন রকমের লালা গ্রন্থি। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, সঙ্গে সঙ্গে লিখে নেবেন। প্যারোটিড গ্রন্থি কোথায় আছে? এই কানের দুপাশে। কান যে আছে আমাদের, কানের দুপাশে, কানের পাশে, কানের পাশে আছে। তারপরে কি আছে? সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, মজফলাকার দন্তার নয়টা হচ্ছে ম্যান্ডিবুলার। এটা চোয়ালে আছে, চোয়ালে অবস্থিত। দুদিকে দুটো চোয়াল আছে, এদিকে চোয়াল একটা, এদিকে, মানে প্যারোটিড গ্রন্থি সংখ্যায় দুটি, সাবম্যান্ডিবুলার এটাও দুটো, দুদিকের চোয়ালে দুটো আছে। আর 3 নম্বর হচ্ছে সাবম্যাক্সিলারি, সাবম্যাক্সিলারি, ম্যাক্সি কয় ছয় হস্যি, সাবম্যাক্সিলারি এটাও দুটো আছে। কোথায় আছে? ওটা তোমার ওই জিভের নিচের দিকে, জিহ্বার নিচে, জিহ্বার নিচে। জিহ্বার নিচে। এছাড়া কি রয়েছে? তোমার পাক গ্রন্থি রয়েছে, পাক গ্রন্থি। পাক গ্রন্থি কোথায় দেখতে পাবো? পাক গ্রন্থি পাকস্থলীর মধ্যে আছে, পাকস্থলী। তারপরে আছে যকৃৎ, যকৃৎ ওটা আলাদা। এই যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি। মানবদের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম যকৃৎ। সবচেয়ে বড়, সবচেয়ে বড় আকারের কি পৌষ্টিক গ্রন্থি? সবচেয়ে বড় আকারের পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। অগ্নাশয়, অগ্নাশয়, অগ্নয় নয় তালবসন্ত, অগ্নাশয়। অগ্নাশয় এটা ওই পাকস্থলীর ঠিক নিচে আছে, একে দেখাবো। আর কি আছে? আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক, দন্তার নয়ত ফলা হস্যি ক, আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি কোথায় আছে? এটা ক্ষুদ্রান্তের মধ্যে আছে। আন্ত্রিক গ্রন্থি হচ্ছে ক্ষুদ্রান্ত, আন্ত্রিক গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত। আর পৌষ্টিক নালীর মধ্যে যেটা পড়বে, এই যে গ্রাস নালী, পাকস্থলী, মানে কোথাও সরু কোথাও মোটা যে নালীটা রয়েছে শরীরের মধ্যে, সেটা হচ্ছে পৌষ্টিক নালী। আমার সঙ্গে সঙ্গে রূপসা আমাকে ফলো করো, এটা নাক বানাও, এরকম ভাবে নাক বানাও তাড়াতাড়ি। তোকে আলাদা করে বলতে পারে কি?
এবার নাকের পরে এবার ঠোঁট বানাবো। ঠোঁট হয়ে গেল, তারপরে থুতনি বানাচ্ছি। এটা কাঁধ, উপরের দিক থেকে কপাল, মাথা তৈরি হয়ে গেল। এবার এটা আমাদের যদি কান আমরা বলি, এরকম কান আছে, কান, এই কানের পাশে আমাদের কি রয়েছে, এরকম একটা গ্রন্থি আছে, এদিকে একটা ওদিকে একটা, এটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এটা মনে করো এখানে জিভটা রয়েছে, প্যারোটিড গ্রন্থি, এটা জিভ আছে। এইখানটায় তোমার এইরকম জায়গায় মানে জিভের নিচে, এটাকে বলছি আমরা সাব ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি, সাব ম্যাক্সিলারি। আর চোয়াল এরকম জায়গায় তুমি ধরে নাও, এটা কি সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার। এই তিনটে হচ্ছে কি তোমার লালা গ্রন্থি। এরপরে এখান থেকে গ্রাস নালী নিচে দিকে নেমে যাবে, এখান থেকে গ্রাস নালী নেমে যাবে। যে পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক তন্ত্রটা আমরা আঁকতে চলেছি, এটা আমার গ্রাস নালী নামলো, গ্রাস নালী, গ্রাস নালী। এরপরে মানে গ্রাস নালীটা আমাদের এই পর্যন্ত আসবে। এরপরে এইরকম একটা থলির মতো আছে, নিচের দিকে একটা ইউর মতো থাকবে, এই থলিটা নিচের দিকে একটা ইউর মতো প্যাচ হবে। এই থলিটার নাম হচ্ছে পাকস্থলী, পাকস্থলী। আর যেটা ইউর মতো প্যাচ হলো, এটার নাম হচ্ছে ডিউডিনাম বা গ্রহণীয় বলে, গ্রহণী। এই প্যাচের ইউর মতো অংশটার নাম হচ্ছে গ্রহণী। এখান থেকে একটা পাতার মতো অংশ এখানে রয়েছে, যার নাম হচ্ছে অগ্নাশয়। এটার নাম হচ্ছে অগ্নাশয়, অ গয়নয় জবলাকার তালবসন্তস্থ, অগ্নাশয়। যেটা এই যে এবারে এই পাকস্থলী যেটা নামলো, এটা এরকম একটু সোজা নিচের দিকে নেমে যাবে। তারপরে এরকম করব, আমার যে দেহর সাইজটা দেখো, সে দেহর সাইজ অনুসারে এরকম পেঁচানো পেঁচানো, যেমন করছি। এই দেহের ঠিক মাঝ বরাবর যেন এই পায়ের ছিদ্রটা থাকে, দেহ যেরকম সাইজ হলো, শরীর গলা বরাবর যেন পায়ের ছিদ্রটা থাকে, এদিক ওদিক না হয়। এটা হলো যেটা এই যে মোটানো যে নালীটা তৈরি করলাম, এটার নাম বৃহদন্ত, বৃহদন্ত্র। এটার নাম হচ্ছে মলাশয়,
আর এই শেষের ছিদ্রটা হচ্ছে পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র। এরপরে যে জিনিসটা করতে চলেছি, এই যে নিচে থেকে যে নালীটা নেমেছে, এটাকে তোমার খুশি মতো এরকম প্যাচ দেবো, প্যাচ, এরকম প্যাচে বসো, এখানে জুড়ে দেবো। এবার কি করব, এখান থেকে সমান সরু করে, সরু সরু করে, ভালো করে দেখাও, এদিকে দেখা। এবার এখানে যাওয়ার পরে এই গেলাম, এখানটা ছেড়ে দিলাম, এখানে ছেড়ে দিয়ে আবার এখান থেকে নেবো, এখান থেকে গেলাম সমান তালে তালে, এখানটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার এখান থেকে নেবো। এটা সরু দীর্ঘ নালী, এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এই ক্ষুদ্রান্ত এখান থেকে কি হবে, এটা মাংসপিণ্ড ঝুলছে যার নাম অ্যাপেন্ডিক্স। এই প্যাঁচানো সরু নালীটার নাম হচ্ছে কি ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত। আর এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, অজগর আকার অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। নেক্সট, এটুকুন করার পরে সবচেয়ে বড় পৌষ্টিগ্রন্থি আমরা কি বলেছিলাম, যকৃৎ। এখানে করব, এদিকে তাকাবে, যকৃৎটা এরকম জায়গা হবে, পাকস্থলীর উপরের দিকে, এই একটা অংশ, তার পাশে আরেকটা খণ্ড এরকম থাকবে ছোট সাইজের, এটার নাম হচ্ছে কি যকৃৎ। যকৃৎ পাকস্থলীর ঠিক উপর দিকে আছে। এখান থেকে তাকাবে, এরকম শাখা পোশাক বার করা আছে, এর মধ্যে শাখা পোশাক বার করা আছে, একটু দূর, এই দুটো থেকে একটা নালী বেরোচ্ছে, এসে এখানে একটা টিউমার তৈরি হবে, যেটাকে পিত্তথলি বলা হবে। পিত্তথলি, আর এখান থেকে নালী এসে এখানে মিলবে, এই যে অগ্নাশয় যে নালীটা আছে এর সঙ্গে সে মিলবে, নিয়ে এসে এখানে গ্রহণের সঙ্গে মিলে যাবে। এটার নাম হচ্ছে পিত্তথলি, পিত্তথলি, যেটাকে গল ব্লাডার বলে। ওই গল ব্লাডার স্টোন হয় বলে না, এই যে পিত্তথলিতে স্টোনটা হয়, স্টোন মানে পাথর জমে যায়। যেটা আমরা করলাম এটা কি, মানুষের পৌষ্টিকতন্ত্র। এই মানুষের পৌষ্টিকতন্ত্রের গৃহীত খাদ্যবস্তুর কোথায় কি পরিপাক হয় সেটা আমরা এবার বুঝব। মানুষের এই পৌষ্টিকতন্ত্র আঁকার পরে এবার খাদ্যবস্তুর কোথায় কি পরিপাক হয়, খাদ্যের পরিপাক ক্রিয়া যেটা আছে, পরিপাক, পরিপাক এটা দুটো পর্যায়ে বিভক্ত হয়। পরিপাক ক্রিয়া দুটো পর্যায়ে বিভক্ত, যেমন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কটা পর্যায়ে বিভক্ত, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটি পর্যায়, কি একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। এখানে দুটি পর্যায়ে কি, একটা যান্ত্রিক পরিপাক হয়, একটা উৎসেচক ক্রিয়া পরিপাক হয়। যান্ত্রিক পরিপাক হয়, যান্ত্রিক, যান্ত্রিক পরিপাক, পরিপাক। আর একটা উৎসেচক দ্বারা, উৎসেচক দ্বারা পরিপাক, পরিপাক। এই যান্ত্রিক পরিপাক কি, যখনই আমরা খাওয়া মুখের মধ্যে দিচ্ছি তখন কি করি, মুখটা চুপ করে রাখি, চিবোই ওটাকে। চিবানোর উদ্দেশ্যটা কি, খাদ্যটাকে বড় বড়
টুকরোগুলোকে ছোট করে ফেলা। ভাত হলে ভাতটাকে চিবাচ্ছি, রুটি হলে রুটিটাকে চিবাচ্ছি, মাংস হলে মাংসটাকে চিবানো হচ্ছে, চিবিয়ে কি করা হচ্ছে, বড়টাকে ছোট ছোট করে ফেলা হচ্ছে, মানে চর্বণ ক্রিয়া। চর্বণ ক্রিয়াটা কি? এটা যান্ত্রিক পরিপাক ক্রিয়ার একটা অংশ। এই যান্ত্রিক পরিপাক ক্রিয়ার একটা অংশ হলো কি চর্বণ, মানে চিবানো আর কি। আরেকটা যান্ত্রিক ক্রিয়া কি তোমার পেরিস্টালসিস প্রক্রিয়া। পেরিস্টলসিস প্রক্রিয়া, পেরিস্টলসিস প্রক্রিয়া। যখনই খাদ্যটা মুখের মধ্যে, এদিকে তাকাবে, এটা মনে করো গ্রাসনালীটা আছে, গ্রাসনালী, তাকাতে বলছি, এটা গ্রাসনালী। যখন এই খাবারটা আমি গিলতে জ্বালেছি, এরকম একটা খাবার তলা আমরা গিলছি, যখন এই খাওয়াটাকে এখানে গেলা হচ্ছে, মানে মুখে চিবানোর পরে গেলা হয়, তো যখন গেলা হয় তখন পেরিস্টালসিস প্রক্রিয়া। পেরিস্টালসিস প্রক্রিয়া কি? এই উপরের অংশে একটা চাপ পড়ে, এখান থেকে দুদিক থেকে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি করলে এই খাদ্য ডলাটা নিচের দিকে নেমে যায়। যখনই কিছুটা নিচের দিকে নেমে, এটা নিচের দিকে নেমে এখানে চলে গেল, তখন পিছন দিকে আবার এরকম চাপ তৈরি, মানে এরকম ব্যাপারটা এরকম হবে। এখানে খাদ্য জলটা জমবে, আবার এখানে জমবে, মানে এরকম একবার চাপ, এখানে যখনই এখানে পিছনে চাপ পড়বে, নিচের দিকে নামবে, আবার এখানে চাপ পড়বে, নিচের দিকে নামবে, এভাবে নেমে সামনের দিকে এগোবে। এটা যে পেরিস্টালসিস প্রক্রিয়া, এটা একটা যান্ত্রিক পরিপাক। আর উৎসেচক দ্বারা যে পরিপাক, সেটা কি ব্যাপারটা হয়? উৎসেচক দ্বারা পরিপাক মুখগহ্বর, মুখগহ্বরে, মুখগহ্বরে মুখগহ্বরে খাদ্যের পরিপাকটা কিরকম হয়? মুখগহ্বরে খাদ্যের পরিপাক একমাত্র সেদ্ধ শ্বেতসার যেটা আছে সেটা পাচিত হয়। মুখগহ্বরে একমাত্র শর্করা জাতীয় খাদ্যের মধ্যে সেদ্ধ শ্বেতসার কোনগুলো? যেটা সেদ্ধ হচ্ছে, ভাত, হ্যাঁ, তোমার সেদ্ধ হচ্ছে, তোমার এমনি রুটি, ওগুলো সেদ্ধ হয়ে যায়, মানে আগুনের তাপে সিদ্ধ হয়ে যায়। এরকম মুখগহ্বরে যে সেদ্ধ শ্বেতসার যেগুলো আসে, সেই সেদ্ধ শ্বেতসার কি হয়? শ্বেতসার, মুখগহ্বরে সেদ্ধ শ্বেতসার কি হয়? টায়ালিন উৎসেচক দ্বারা, টায়ালিন উৎসেচক দ্বারা কি মল্টোজে পরিণত হয়। মল্টোজ, তয়কার জ, মল্টোজে পরিণত হয়। সেদ্ধ শ্বেতসারটা মল্টোজে পরিণত হয়। এখানে সেদ্ধ শ্বেতসার বলতে মূলত ভাতে, তুমি কি মনে করো? সেদ্ধ ভাত, এটা সেদ্ধ শ্বেতসার। এটা কি হয়? টায়ালিন উৎসেচক দ্বারা মল্টোজে পরিণত। এই যে টায়ালিন উৎসেচক আসে কোথা থেকে? ওই যে লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থিতে লালারস পরিত হয়, সেই লালারসের মধ্যে টায়ালিন উৎসেচক আছে। লালা গ্রন্থি থেকে যে লালারস পরিত হয়, সেখানে টায়ালিন উৎসেচক আছে। মুখগহ্বরে যখন আমরা খাদ্য চিবোচ্ছি, তখন লালা গ্রন্থি থেকে লালারস বের হয়। কি করে বুঝলাম? যখন রুটি খাচ্ছি, শুকনো জিনিস, বা মুড়ি খাচ্ছি, ওটা কি শুকনো অবস্থায় গিলতে পারি আমরা? তখন কিছু একটা লেই মতো তৈরি হয়ে যায়, লেই মতো, মানে ভিতর থেকে জল মতো বের হয়। চিবলে কিছু ভিতর থেকে রস বের হয়, মুখের ভিতর থেকে, তারপরে একটা লেই তৈরি হয়ে যায়, হ্যাঁ, পিচ্ছল পথ তৈরি হয়ে যায়। ওটা কি? ওটা যে লালারস, ওই লালারসের মধ্যে টায়ালিন উৎসেচক থাকে। যে প্যারোটিড গ্রন্থি আছে, সাবল্যাঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি, ওখান থেকে লালারস বের হয়, ওর মধ্যে টায়ালিন নামক উৎসেচক আছে। এই টায়ালিন হচ্ছে একটা উৎসেচক। এটা কি করে? সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মল্টোজ, মনে রাখবে, মুখগহ্বরে প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় না। কি মুখস্থ রাখবো? মানে মুখগহ্বরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় না।
মুখগহ্বরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় না। কেন হয় না? মুখগহ্বরে যে লালারস খরিত হয় ওখানে কোনো প্রোটিন ও ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না। মুখগহ্বরে প্রোটিন ও ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না। মুখগহ্বরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় না। কারণটা কি? কারণ মানে লালা রসে প্রোটিন ও ফ্যাট পরিপাককারী উৎসেচক খরিত হয় না। উৎসেচক খরিত হয় না। লালারসে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য প্রোটিন ও ফ্যাট পরিপাকের উৎসেচক খরিত হয় না। কোথায়? মুখগহ্বরে। এরপরে খাদ্য মুখগহ্বর থেকে কোথায় নেমে আসে? খাদ্য মুখগহ্বর থেকে কোথায় নেমে আসবে? পাকস্থলীতে নেমে আসে। খাদ্য মুখগহ্বর থেকে কোথায় চলে আসে? পাকস্থলী। তাকাবে, এটা মনে করো পাকস্থলীতে নেমে এলো। যখন এই খাদ্য পাকস্থলীতে নেমে আসবে, এটা পাকস্থলী। এই পাকস্থলীর গায়ে 3 রকমের গ্রন্থি রয়েছে। এর গায়ে 3 রকমের গ্রন্থি আছে। তাকাবে, এরকম গায়ে 3 রকমের গ্রন্থি আছে। এটা এক রকমের গ্রন্থি হলো, এইরকম এক রকমের গ্রন্থি আছে, আবার এরকম গ্রন্থি আছে। পাকস্থলীর গায়ে 3 রকমের গ্রন্থি আছে। পাকস্থলীর গায়ে ক রকমের গ্রন্থি পাবো আমরা? 3 রকমের গ্রন্থি আছে। পাকস্থলীর গায়ে যে 3 রকমের গ্রন্থি রয়েছে তার মধ্যে পাকস্থলীর গায়ে 3 রকমের গ্রন্থি রয়েছে। এটা হচ্ছে মনে করো মিউকাস কোষ। মিউকাস কোষ, ওখান থেকে মিউকাস খরিত হবে। আর এই লাল বরফগুলো মনে করো পেপটিক গ্রন্থি। কি গ্রন্থি? পেপটিক গ্রন্থি। আর এটা হচ্ছে কি অক্সান্টিক গ্রন্থি। অক্সান্টিক গ্রন্থি। পাকস্থলীর গায়ে 3 রকমের গ্রন্থি আছে। যখন এই খাদ্য পাকস্থলীতে আসবে তখন এই যে মিউকাস আছে, মিউকাস থেকে মিউকাস খরিত হবে। মিউকাস থেকে লাল লাল টাইপের একটা রস খরিত হয়, ওটাকে বলে মিউকাস। মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয়। মিউকাস। পেপটিক গ্রন্থি থেকে পেপসিন নামক উৎসেচক খরিত হয়। পেপটিক গ্রন্থি থেকে কি হয়? এই পেপটিক গ্রন্থি থেকে পেপসিন উৎসেচক। পেপটিক গ্রন্থি থেকে পেপটিন নামক উৎসেচক, পেপসিন নামক উৎসেচক খরিত হয়। পেপটিক গ্রন্থি থেকে পেপসিন নামক উৎসেচক খরিত হয়। আর অক্সান্টিক গ্রন্থি থেকে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। অক্সান্টিক গ্রন্থি থেকে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। তাহলে পেপটিক গ্রন্থি থেকে কি, যখন খাদ্য পাকস্থলীর মধ্যে এলো, মনে করো এটা প্রোটিন আছে, এটা মাংসের ডেলাগুলো আছে। এই যে প্রোটিন, এটা যে রয়েছে প্রোটিন, এই প্রোটিনটা কি করবে? এই প্রোটিনটাকে পেপসিন নামক উৎসেচক এটা পেপটোনে পরিণত করবে। পেপটোন, টয়কার দন্ত ন, পেপটোনে পরিণত করবে। এই পেপসিন গঠিত হচ্ছে পেপটিক গ্রন্থি থেকে, পাকস্থলীর অন্তর্গাত্রে আছে। এ কি করে? এই প্রোটিনটাকে পেপটোনে পরিণত করে।
এই পাকস্থলীর অন্তর্গত থেকে এখানে দুগ্ধ প্রোটিন যেটা আছে, দুগ্ধ প্রোটিন, দুধের মধ্যে প্রোটিন আছে। ওই দুগ্ধ প্রোটিনকে রেনিন নামক এক রকমের উৎসেচক, রেনিন নামক উৎসেচক কি করে, দুগ্ধ প্রোটিনকে রেনিন নামক উৎসেচক ক্ষরিত হয়ে ওটাকে প্যারাকেসিনে পরিণত, প্যারাকেসিনে পরিণত করে। দুগ্ধ প্রোটিনকে রেনিন নামক উৎসেচক কি করে, প্যারাকেসিনে পরিণত করে। আর ফ্যাটকে কি করে, লাইপেজ নামক উৎসেচক কি করে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, গ্লিসারলে পরিণত করে, গ্লিসারল এ পরিণত হয়। এখানে একটা কথা মুখস্থ রাখবো, পাকস্থলীতে কোনো শর্করা জাতীয় খাদ্য পাচিত হয় না। পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পায়, পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য, তালবস্য, শর্করা জাতীয় খাদ্য কি হয় না, পাচিত হয় না। কারণ পাকস্থলীতে শর্করা পরিপাককারী কোনো উৎসেচক ক্ষরিত হয় না। পাকস্থলী থেকে শর্করা পরিপাককারী কোনো উৎসেচক ক্ষরিত হয় না। এরপরে খাদ্যবস্তু কোথায় চলে যাবে, এই যে পাকস্থলীর নিচের দিকে এরকম রয়েছে একটা পাতার মতো একটা অংশ রয়েছে, এটার নাম হচ্ছে কি তোমার অগ্নাশয়। এর ভিতরে একটা নালী রয়েছে, অগ্নাশয় নালী। আবার যকৃতের যে পিত্তাশয় ছিল, পিত্তাশয় থেকে এখানে পিত্তনালী এসে এর সঙ্গে মিলেছে, পিত্তনালী এসে এর সঙ্গে একসঙ্গে মিলে গেছে, মিলে তারপরে এখানে এসে জমা হবে। এবার এই যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, এটা অগ্নাশয়, এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয়। কারণ এই অগ্নাশয় থেকে উৎসেচক, অগ্নাশয়ের বহিঃক্ষরা গ্রন্থি আছে, অন্তঃক্ষরা গ্রন্থি আছে। বহিঃক্ষরা গ্রন্থি ব্যাপারটা কি, যে গ্রন্থির ক্ষরিত রস দূরবর্তী স্থানে যাওয়ার জন্য নিজস্ব নালীপথ আছে, যে গ্রন্থির ক্ষরিত রস, মানে এটা একটা গ্রন্থির কথা বলছি, যে গ্রন্থির ক্ষরিত রস এরকম দূরে যাবে, নিজস্ব নালী আছে, নিজস্ব যদি নালীপথ থাকে ওটাকে বলে বহিঃক্ষরা গ্রন্থি। এটা বহিঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থির ক্ষরিত রস দূরবর্তী স্থানে যাওয়ার জন্য নালীপথ আছে, নিজস্ব নালীপথ। আর যদি এইরকম হয়, মনে করো এরকম একটা গ্রন্থির কথা বলছি, এখান থেকে রস খরিত হবে, কিন্তু এখানকার খরিত রসটা দূরে কোথাও যাবে, মনে করো এরকম জায়গায় যেতে হবে, নালীপথ নেই, যাবে কি করে, এর পাশ দিয়ে কোনো রক্তনালী যায়, সেই রক্তনালীকে ওইটাকে দিয়ে দেবে, রসটা দিয়ে দেবে, রক্তবাহকে দিয়ে দেবে, রক্তবাহের মধ্যে এই রসটা এখানে দিয়ে দেবে। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থির ক্ষরিত রস দূরবর্তী স্থানে যাওয়ার জন্য নিজস্ব নালী পথ নেই। এরকম এই যে অগ্নাশয়, এর মধ্যে দু রকমের গ্রন্থি আছে, তাকাবে, এই যে একটা গ্রন্থি আছে এরকম, একটা গ্রন্থি এরকম আছে, এখানে রস তৈরি হবে, এই নালী পথ দিয়ে বেরিয়ে আসবে, এই অন্তঃক্ষরা গ্রন্থি। আর কি আছে, বহিঃক্ষরা গ্রন্থি, এখানে কিছু আছে, হ্যাঁ, এরকম কিছু বহিঃক্ষরা গ্রন্থি আছে, যার
যার খরিত রস দূরবর্তী স্থানে যাওয়ার জন্য নালীপথ নেই, ওটা রক্তস্রোতের মাধ্যমে চলে যাবে। এই যে বহিঃক্ষরা গ্রন্থি অগ্নাশয়, এর মধ্যে কি বের হয়? অগ্নাশয় থেকে তোমার ট্রিপসিন নামক উৎসেচক খরিত হয়। ট্রিপসিন, এদিকে দেখো, প্রথমে হচ্ছে পেপটোন। পেপটোন পেপটোন কোথা থেকে এসেছিল? ওই প্রোটিন জাতীয় খাদ্য পাচিত হয়ে পেপটোনে পরিণত হয়েছিল না, পেপসিন নামক উৎসেচক দ্বারা। এই পেপটোনকে কি করে? ট্রিপসিন নামক উৎসেচক, ট্রিপসিন ট্রিপসিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয়। অগ্নাশয়ের এই বহিঃক্ষরা কোষ থেকে, এখান থেকে খরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে, বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। কি? ট্রিপসিন নামক উৎসেচক। এই পেপটোনকে লোয়ার পেপটাইডে পড়ে, লোয়ার পেপটাইডে পড়ে, লোয়ার পেপটাইডে পরিণত করে। পেপটোন কোথা থেকে উৎপন্ন হলো? পেপটোন ওই যে প্রোটিনকে পেপসিন নামক উৎসেচক কি করেছে? পেপটোনে পরিণত করেছিল। অগ্নাশয়ের আন্তরিক গ্রন্থি থেকে, যে আন্তরিক গ্রন্থি, এখান থেকে যে পেপসিন উৎসেচক খরিত হয়েছিল, সেটা যে আমরা যে খাদ্য খেয়েছি প্রোটিন, সেই প্রোটিনকে প্যাচিত করে, মানে ছোট করেছে, ছোট করে কি করেছে? তোমার পেপটোনে পরিণত করেছিল। সেই পেপটোনকে কি করেছে? ট্রিপসিন নামক উৎসেচক কি করছে? লোয়ার পেপটাইডে পরিণত করছে, লোয়ার পেপটাইড। খাদ্যবস্তু যখন এই যে পাকস্থলী থেকে এখানে ক্ষুদ্রান্তের উদ্দেশ্যে এগিয়ে যায়, তখন কি অগ্নাশয় থেকে অগ্নাশয় রস মিশে যায়। অগ্নাশয় রসে কি থাকে? তোমার ট্রিপসিন নামক উৎসেচক থাকে, যেটা প্রোটিন পরিপাককারী উৎসেচক। ট্রিপসিন হচ্ছে প্রোটিন পরিপাককারী উৎসেচক। এই ট্রিপসিন কি করে? পেপটোনের উপর ক্রিয়া করে লোয়ার পেপটাইডে পরিণত করে, লোয়ার পেপটাইড। অ্যামাইনো অ্যাসিড এখনো হয়নি। এই অগ্নাশয় থেকে তোমার খরিত হয় কি? অ্যামাইলেজ নামক উৎসেচক। অ্যামাইলেজ কি করে? তোমার শ্বেতসারকে, যে কোনো রকম শ্বেতসার বা সেদ্ধ শ্বেতসার, সেদ্ধ শ্বেতসার হোক বা শ্বেতসার হোক, সেটাকে মল্টোজে পরিণত করে, মল্টোজে পরিণত করে। আর অগ্নাশয় থেকে তোমার লাইপেজ নামক উৎসেচক খরিত, লাইপেজ উৎসেচক কি করে? ফ্যাটের উপরে ক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, গ্লিসারল এ পরিণত হয়। তাহলে অগ্নাশয় থেকে কি কি উৎসেচক খরিত হয়? অগ্নাশয় থেকে খরিত হয় ট্রিপসিন, যেটা পেপটোনের উপর ক্রিয়া করে লোয়ার পেপটাইডে পরিণত করে। অগ্নাশয় থেকে খরিত হয় অ্যামাইলেজ নামক অ্যামাইলেজ, যেটা শ্বেতসার বা শ্বেতসার দুটোকেই মল্টোজে পরিণত করে, মল্টোজ। আর ফ্যাটকে কি করে? লাইপেজ নামক উৎসেচক ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। এগুলো কোথা থেকে খরিত হয়? সব অগ্নাশয় থেকে। এরপরে অগ্নাশয় থেকে যখন খাদ্যটা নিচের দিকে নেমে যাবে, অগ্নাশয় থেকে মিশার পরে কোথায় খাদ্যটা ক্ষুদ্রান্তে নামবে, ক্ষুদ্রান্তে গিয়ে কি ঘটনা ঘটবে? ক্ষুদ্রান্ত। এরপরে ক্ষুদ্রান্তটা কি ছিল? ক্ষুদ্রান্ত তোমার দেখিয়েছিলাম, এরকম সরু পেঁচানো নালী, সরু দীর্ঘ পেঁচানো নালী। এই সরু দীর্ঘ যে পেঁচানো নালী, যদি এর একটা এরকম একটা টুকরো এখান থেকে বড় করে দেখাই, এরকম দেখাবে। এই যে অংশটা এরকম বড় করে দেখালাম, এর ভিতরে কি হচ্ছে? এরকম তোমার গায়ে গ্রন্থি রয়েছে, আন্তরিক গ্রন্থি। নাম কি গ্রন্থি? আন্তরিক গ্রন্থি। এই গ্রন্থিগুলোর নাম হচ্ছে আন্তরিক
গ্রন্থি। এই আন্ত্রিক গ্রন্থি থেকে কি ঘটিত হয়? ইরিপসিন নামক উৎসেচক, ইরিপসিন, এখান থেকে ঘটিত হয় ইরিপসিন। ইরিপসিন নামক যে উৎসেচকটা ঘটিত হয়, এটা লোয়ার পেপটাইড। এই লোয়ার পেপটাইডকে কি করে তোমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। কে করে? ইরিপসিন নামক উৎসেচক। কোথা থেকে ঘটিত হয়? আন্ত্রিক ক্ষুদ্রান্তের ভেতর অন্তর্গাত্র থেকে ঘটিত হয়। তাহলে পাকস্থলীতে পেপসিন উৎসেচক পেপটনে পরিণত করলো, ওই পেপটনকে ট্রিপসিন নামক উৎসেচক, যেটা অগ্নাশয় থেকে বেরিয়েছে, লোয়ার পেপটাইডে পরিণত করলো। ওই লোয়ার পেপটাইডকে ইরিপসিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত করেছে। হলো। দেখো মল্টোজ উৎপন্ন হয়েছে কোথায়? মুখগহ্বরে হয়েছিল টায়ালিন উৎসেচক দ্বারা সেদ্ধ শ্বেতসার মল্টোজ হয়েছিল। আবার অগ্নাশয় থেকে বেরিয়েছিল কে? অ্যামাইলেজ। অগ্নাশয়ের অ্যামাইলেজ কি করেছিল? সেদ্ধ শ্বেতসার বা শ্বেতসারকে মল্টোজে পরিণত করেছিল। এই মল্টোজকে এই অগ্নাশয় গাত্র থেকে নির্গত হবে মল্টেজ নামক মল্টেজ উৎসেচক। কি করবে? গ্লুকোজে পরিণত করবে, গ্লুকোজ। এটা তো দরকার, খাদ্যের পাচিত সারাংশ গ্লুকোজ। কোথা থেকে বেরোচ্ছে? মল্টেজ নামক উৎসেচক, মল্টেজ উৎসেচক এই মল্টোজকে গ্লুকোজে পরিণত করবে। মল্টোজ কোথা থেকে পেলাম? এক টায়ারিন তৈরি করে দিয়েছিল আর অ্যামাইলেজ তৈরি করে দিয়েছিল। বেশ। আর ফ্যাট যেটা আছে এখান থেকে বেরোবে লাইপেজ নামক উৎসেচক। লাইপেজ সব জায়গা থেকে লাইপেজ বেরোয়। লাইপেজ বেরিয়ে কি করবে? তোমার ওই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরিণত হয়। এভাবে আমাদের কি হয়? খাদ্যের পরিপাক্রিয়া সম্পন্ন হয়। খাদ্যের পরিপাক্রিয়া সম্পন্ন হওয়ার কি হয়? আমাদের এই যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের ভেতরে তোমার এরকম কোষ রয়েছে, এরকম লম্বা লম্বা কোষ রয়েছে। এগুলোকে বলে কি? তোমার ভিলাই নামক কোষ। এই কোষগুলোর নাম হচ্ছে ভিলাই। কি করে? এর ভিতরে যে খাদ্যের সারাংশগুলো তৈরি হবে ওই ভিলাই শোষণ করে নেয়, শোষণ করে রক্ত প্রবাহের মধ্যে পাঠিয়ে দেয়, তারপর সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। ভিলাই খাদ্যের সারাংশ শোষণ করে। ভিলাই কি করে? খাদ্যের সারাংশ শোষণ করে। এখানে যে যকৃৎ পুষ্টিগ্রন্থি বলেছিলাম, যকৃৎ থেকে কোনো খাদ্য পরিপাককারী উৎসেচক খরিত হয় না। যকৃৎ থেকে কোনো খাদ্য পরিপাককারী উৎসেচক খরিত হয় না। তবু ওটাকে পুষ্টিগ্রন্থি বলা হচ্ছে কেন? যকৃৎ থেকে যে পিত্ত উৎপন্ন হয়, সেই পিত্ত গিয়ে পিত্তাশয়ে জমা হয়। তো যকৃৎ থেকে উৎপন্ন পিত্তাশয় উৎপন্ন হয়, তার মধ্যে থাকে পিত্ত লবণ। কোথা থেকে? যকৃৎ থেকে যে তোমার পিত্তরস তৈরি হয়, যকৃৎ থেকে তৈরি পিত্তরসে পিত্ত লবণ থাকে। এই পিত্ত লবণ কি করে? তোমার যকৃৎ থেকে উৎপন্ন হয় পিত্তরস। এই পিত্তরস যকৃৎ থেকে উৎপন্ন পিত্তরস, যেটা
পিত্তলন স্নেহ জাতীয় খাদ্য পরিপাক এবং শোষণে সাহায্য করে। যে ফ্যাট জাতীয় যে খাদ্যটা আছে ওটা পরিপাকে সাহায্য করে এবং শোষণে সাহায্য করে। ফ্যাট জাতীয় খাদ্যটাকে ক্ষুদ্রান্তর ভিলাই দ্বারা শোষিত হওয়ার জন্য সাহায্য করে। পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক সহ ও শোষণে সাহায্য করে। উৎসেচক থাকে না ঠিকই, কিন্তু ওটা ফ্যাট থেকে যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হয় ওটাকে শোষণ করতে সাহায্য করে। আচ্ছা, এর সঙ্গে আর তুমি কথা জেনে রাখো, ওই যকৃৎ থেকে কুফার কোষ বেরোয়। কুফার কোষ, যকৃৎ যার কথা বলছি, যকৃৎ থেকে কুফার কোষ, এই কুফার কোষ কি করে, মানে রোগ জীবাণু যদি খাওয়ার সময় কোনো রোগের জীবাণু ঢুকে পড়ে, রোগ জীবাণুকে নষ্ট করে দেয়, মেরে ফেলে। কুফার কোষ যকৃতের। আরেকটা জিনিস হচ্ছে ওই যে পাকস্থলীর মানে অক্সান্টিক কোষ থেকে গঠিত হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে আমার খাওয়ার সময় যদি কোনো পোকামাকড় ঢুকে যায় পেটের মধ্যে, জীবন্ত পোকামাকড় ঢুকে যায়, ওই পোকামাকড়টা কি করবে, পুড়িয়ে মেরে দেবে। মানে অ্যাসিড তো, ওই পোকামাকড় ওই অ্যাসিডের মরে যাবে, মানে আমার শরীরের ভিতরে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা কি বললাম, এই খাদ্যের যে পরিপাক যেটা বলছি, খাদ্যের পরিপাক এটা দুটো পর্যায়ে সম্পন্ন হয়। একটা যান্ত্রিক পরিপাক ক্রিয়া হয় আর একটা উৎসেচক দ্বারা পরিপাক ক্রিয়া হয়। যান্ত্রিক পরিপাক ক্রিয়াটা যান্ত্রিক পরিপাক ক্রিয়ার মধ্যে দুটো অংশ পড়ে। একটা হচ্ছে চর্বণ, মানে খাদ্যকে চিবিয়ে ছোট ছোট দানায় পরিণত করা, আর একটা হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া, খাদ্যটাকে ক্রমশ মানে ওই পৌষ্টিক নালীর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সংকোচন প্রসারণ হয়ে হয়ে সামনের দিকে খাদ্যটাকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া হয়। এরপরে খাদ্যকে উৎসেচক দ্বারা পাচিত। যখন এই খাদ্য আমরা মুখের মধ্যে চিবোই তখন মুখের ভিতর যে লালা গ্রন্থিগুলো আছে ওখান থেকে লালারস বেরোয়। সেই লালারসের মধ্যে টায়ালিন নামক উৎসেচক থাকে, যে টায়ালিন উৎসেচক কি করে সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, এবার এখানে একটা জিনিস যেটা জানতে হবে, মুখগহ্বরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পাচিত হয় না। কারণটা কি, লালারসে প্রোটিন ও ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না। এরপরে যখন খাদ্য মুখগহ্বরের পরে কোথায় চলে যাবে, পাকস্থলী থেকে জমা হবে। গ্রাসনালীতে কিছু হয় না, যে গ্রাসনালী যেটা আছে ওখানে কোনো খাদ্য পাচিত হয় না, ও শুধু নেমে পাকস্থলী থেকে জমা হয়। পাকস্থলী খাদ্য পৌঁছানোর সময় এখানে মিউকাস কোষ থেকে মিউকাস বেরিতে হবে, পেপটিক গ্রন্থি থেকে পেপসিন নামক উৎসেচক গঠিত হবে, অক্সান্টিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠিত হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই যে খাদ্যের সঙ্গে যদি কোনো জীবাণু ঢুকে পড়ে সেটাকে মেরে দেবে। আর পেপটিক গ্রন্থি থেকে বেরোচ্ছে কি পেপসিন নামক উৎসেচক, যেটা এই পেপসিন নামক উৎসেচক কোথায় বেরোলো, এই যে প্রোটিন, এই প্রোটিনকে কি করে, এই পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে। প্রোটিনকে পেপসিন নামক উৎসেচক পেপটোনে পরিণত। এই জন্য কি অনেক সময় মাংস রান্না করার সময় বাড়িতে কি করে মায়েরা দিদিরা কি করে, ওই মাংসের মধ্যে পেঁপের টুকরো কাটা দিয়ে দেয়, পেঁপে কাঁচা পেঁপে, ওই কাঁচা পেঁপের মধ্যে পেপসিন নামক উৎসেচক পেপসিন পাওয়া যায়, কাঁচা পেঁপের মধ্যে পেপসিন পাওয়া যায়। বলে দিলে পুরো কি হয়, ওই খাদ্যটা ওখানে ওই রান্না করতে গিয়ে কিছুটা বেশি করে নরম হয়ে যায় আর কি, ওই প্রোটিনটাকে নরম করে দেয়, মানে পেপটোনে পরিণত করে দেয় কিছুটা, এরকম ব্যাপার। ওই জন্য ওখানে কাঁচা পেঁপে দেয়, ওখানে কাঁচা পেঁপের মধ্যে পেপসিন উৎসেচক আছে। আর কি হয়, দুগ্ধ প্রোটিন, যে দুধ চোখ খাওয়া আছে, দুধের মধ্যে দুগ্ধ প্রোটিন আছে, সেই দুগ্ধ প্রোটিনকে রেনিন নামক উৎসেচক কি করে, প্যারা কেসিনে পরিণত করে। এরপরে কি, পাকস্থলীতে শর্করাজাত খাদ্য পাচিত হয় না। পাকস্থলীতে শর্করাজাত খাদ্য পাচিত, তবে ফ্যাট পাচিত হয়। ফ্যাট লাইপেজ নামক উৎসেচক দ্বারা কি হয়, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়। এরপরে খাদ্য কি করবে, পাকস্থলীর পরে নিচে নেমে আসবে এই ডিউডেনামের মধ্যে, যেখানে অগ্নাশয় আছে। অগ্নাশয় থেকে কি বেরোচ্ছে,
ট্রিপসিন নাম হচ্ছে ট্রিপসিন। যে ট্রিপসিন কি করবে, পেপটোনকে লোয়ার পেপটাইডে পরিণত করে। ট্রিপসিন পেপটোনকে লোয়ার পেপটাইডে পরিণত করে। অ্যামাইলেজ নাম উৎসেচক খরিত হয়। অ্যামাইলেজ কোথা থেকে খরিত হয়? অ্যামাইলেজ খরিত অগ্নাশয় থেকে। এটা সেদ্ধ শ্বেতসার বা এমনি শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মল্টোজ। টায়ালিন করেছিল সেদ্ধ শ্বেতসারকে মল্টোজ, আর অ্যামাইলেজ কি করবে, সেদ্ধ শ্বেতসারকে মল্টোজ করবে। আর সপ্ত মুখগহ্বরতে খাদ্য পাচিত হয় না, ওইখানে গিয়ে মানে যখন ক্ষুদ্রান্ত দিয়ে মানে ক্ষুদ্রান্ত ঢোকার আগেই কি হবে, তোমার অ্যামাইলেজ উৎসেচক দ্বারা শ্বেতসার বা সেদ্ধ শ্বেতসার মল্টোজে পরিণত হয়ে যাবে। আর লাইপেজ নাম উৎসেচক তোমার ফ্যাটি অ্যাসিড গ্লেজারে পরিণত করবে। তাহলে অগ্নাশয়তে কি কি উৎসেচক গঠিত হয়? ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ। চলে আসবে এরপরে ক্ষুদ্রান্তে। যখনই খাদ্য ক্ষুদ্রান্তের মধ্যে এগিয়ে যাবে, ক্ষুদ্রান্ত ভিতরটা এরকম ধরো, এর ভিতরে আন্তরিক গ্রন্থি আছে। যে আন্তরিক গ্রন্থি থেকে কি ইরিপসিন, মল্টেজ, লাইপেজ। ইরিপসিন লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড করে দেবে, যেটা খাদ্যের সারাংশ। এগুলো কি? এগুলো হচ্ছে খাদ্যের সারাংশ। খাদ্যের সারাংশ, সার অংশ, খাদ্যের সারাংশ। মল্টেজ যেটা উপরে তৈরি হয়েছিল, এটা মল্টেজ নাম উৎসেচক, এটা মল্টোজ টয়কার। আর মল্টেজ উৎসেচক দ্বারা কি হবে, গ্লুকোজে পরিণত হবে, আর ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে দেবে। এইভাবে খাদ্য পরিপাক্রিয়া সম্পন্ন হয়। তারপরে খাদ্য পাচিত হয়ে গেলে এই খাদ্যের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তের ভিতরে ভিলাই নামক কোষ আছে। সেই ভিলাই নামক কোষগুলো কি করে, খাদ্যের সারাংশকে শুষে নিয়ে রক্ত প্রবাহের মধ্যে পাঠিয়ে দেয়। আর যেটা অপাচ্য অংশ, ওটা গিয়ে কি হয়, মলাশয়ে গিয়ে মল রূপে জমা হয়। তখন বেশি করে শরীরে জমে যাবে, শরীর মনে হয় যে এটা এখন শরীর থেকে বের করে দেওয়া দরকার, তখন পটি করে মলটাকে শরীর থেকে বের করে দেওয়া হয়। এইভাবে পৌষ্টিকতন্ত্রের পরিপাক মানে পরিষ্টিকতন্ত্রের যে পরিপাকের কাজটা সম্পন্ন হয়ে থাকে।